হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এবি এগ্রো প্রজেক্টের বিভিন্ন ফল বাগানে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সুপারি ও লটকনের মিশ্র ফল বাগানের মিশ্র চাষাবাদ, আয় ব্যয়, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা ইত্যাদি বিষয় নিয়ে। এটি এবি এগ্রো প্রজেক্টের একটি মিশ্র ফল বাগান। এখানে সুপারির ও লটকনের মিশ্র চাষাবাদ হয়। পাশে কিছু নারিকেল, কাটিমন জাতের আম লাগানো হয়েছে। এটি আধুনিক একটি ফল বাগান ও চাষ পদ্ধতির ধারাবাহিকতায় পরিচালিত হয়। এবার এই এগ্রো প্রজেক্টের অনার বাদশাহ আছেন এমডি মিসেস পাপড়ি। ভিউয়ার্স, আধুনিক কৃষি চাষাবাদে করতে পারলে অবশ্যই লাভজনক হওয়া সম্ভব। আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সুপারি ও লটকনের চাষ নিয়ে। এছাড়াও কমলার প্রজেক্ট, মালটা বাগানের প্রজেক্ট, চাষাবাদ পদ্ধতি, পেঁপে চাষ, আম চাষ, বর্তমান ট্রেন্ড যে প্রিমিয়াম ফ্রুটস রয়েছে, বানানা ম্যাঙ্গো, সেটা নিয়ে আলোচনা করব। আর কৃষিতে সফল হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন কৃষি বিষয়ক আলোচনা, চাষ পদ্ধতি, তাহলে আপনারাও সফল হতে পারবেন। আমরা দুইটি সারি পর পর একটি করে লটকন গাছ দিয়েছি, পাশে দিয়েছি একটি সারি পর পর। এছাড়াও সাথী ফসল হিসেবে বিভিন্ন সময় সুপারির চারা তৈরি হচ্ছে। ভিউয়ার্স, আমাদের এই প্রজেক্টের নানা বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ধারাবাহিক এই আলোচনায় এখন বর্ণনা করব লটকন চাষ, এর ফলন, পুষ্টিগুণ, চাষ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে। লটকন একটি অম্লমধুর, প্রচুর ক্যালোরি ও খাদ্য পুষ্টি সমৃদ্ধ একটি ফল। দক্ষিণ এশিয়ার বেশ কিছু জায়গায় বনো ঘাস হিসেবেও বা জংলি ঘাস হিসেবে জন্মালেও বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ডে এটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ইংরেজি বার্মিজ গ্রেপ নামে পরিচিত হলেও আমাদের দেশে এটি বুবি, বুগি, লটকা, লটকো, নটকো ইত্যাদি নামে পরিচিত। গ্রাম বাংলায় লটকো বলেই সবাই সমাধিত। এটি মার্চ মাসের দিকে ফুল আসে এবং ফল পরিপক্ক হতে 4-5 মাস সময় লাগে। জুন, জুলাই ও আগস্ট মাসে লটকন বাজারে পাওয়া যায়। দেশি জাতগুলো, বিশেষ করে যেগুলো খুব কম ফলন হয়, এমনকি ছোট হয়, সেই দেশি জাতগুলো জুন জুলাইয়ের মধ্যেই হারভেস্ট করা হয়। আর থাই জাতের বা উন্নত প্রজাতির লটকন আগস্ট মাসের শেষের দিকে আসে। এটি লেট ভ্যারাইটি, যা লাভজনক ও চাষ পদ্ধতিও ব্যাপক ভাবে করা হচ্ছে। লটকনের এখন বিক্রিও ভালো। বাংলাদেশে এক সময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল লটকন, কিন্তু এখন চাহিদা বাড়ায় দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। নরসিংদী জেলার শিবপুর, বেলাবো, মনোহরদী সদরে প্রচুর লটকন চাষ হচ্ছিল। এছাড়া উত্তরাঞ্চলের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিতে ব্যাপক লটকনের চাষ হচ্ছে। লটকন একটি ছায়াযুক্ত স্থানে খুব ভালোভাবে থাকতে পছন্দ করে। তাই সুপারি ও লটকনের মিশ্র চাষ একটি আধুনিক ও লাভজনক
চাষ হিসেবে বেশ সমাদৃত, এমনকি বেশ প্রচার ও প্রসার ঘটেছে। এছাড়াও অন্যান্য অঞ্চল যেমন গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, ঝিনাইদহ, কুষ্টিয়ায় কিছু এলাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। এটি বিভিন্ন জেলা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মধ্যপ্রাচ্য ও লন্ডন, ইউরোপে রপ্তানি করা হচ্ছে এই লটকন ফল। লটকনে রয়েছে নানাবিধ ব্যবহার, পুষ্টিমানের দিকেও লটকন অনেক সমৃদ্ধ। ১০০ গ্রাম লটকনে ১৭৮ মিলিগ্রাম ভিটামিন সি, ১৬৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৩০ মিলিগ্রাম শর্করা, এছাড়াও পটাশিয়াম রয়েছে, লৌহ রয়েছে, বীজে রয়েছে মূল্যবান রং উৎপাদনের উপকরণ। লটকনের বীজ দিয়ে বিভিন্ন সিল্কের রঙের জন্য কাজে লাগে। তুলা ও পোশাক শিল্পে এই রং ব্যবহার করা হয়। উৎপাদন পদ্ধতি: আমরা লটকন চাষ বা এর লটকন ফল উৎপাদন করার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো মাটি। এটি সুনিষ্কাশিত প্রায় সকল ধরনের মাটিতেই লটকনের চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি লটকন চাষের জন্য সবচেয়ে উপযোগী। লটকন চাষে স্যাঁতসেঁতে আংশিক ছায়াময় পরিবেশে ভালো, কিন্তু জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না। মানে যে গাছের গোড়ায় সবসময় পানি জমে থাকলে, যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস জমে থাকে, তাহলে এর শিকড় পচে যায়, লটকন গাছ মারা যায়। বা পানি যদি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে তাহলেই ভালো হয়। অথবা যারা এঁটেল মাটিতে করবে তাদের জন্য পরামর্শ হলো আপনারা ভিটি বালু দিয়ে বেলে দোআঁশ তৈরি করে নিতে হবে। লটকন চাষের জন্য প্রথমে জমি তৈরি করতে হলে চাষ দিয়ে মই দিয়ে সমতল এবং আগাছা মুক্ত করে নিতে হবে। এরপর গর্ত তৈরি করতে হবে এবং সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। 1 মিটার চওড়া, 1 মিটার গভীর, 1 মিটার প্রস্থ করে প্রতি গর্তে 10 থেকে 15 কেজি গোবর, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম মিউরেট অফ পটাশ গর্তের মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে রাখতে হবে। এরপর আলোচনা করব চারা রোপণ নিয়ে। গর্ত ভরাট করার 10 থেকে 15 দিন পর নির্বাচিত চারা গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে। চারা লাগানোর পরেই পানি দিতে হবে, প্রয়োজন বোধে খুঁটির ব্যবস্থা করতে হবে। চারা রোপণের সময়কাল: আমরা কোন সময় চারাটি রোপণ করব সে বিষয়ে আলোচনা করব। বৈশাখ, জ্যৈষ্ঠ, এপ্রিল, মে মাস চারা রোপণের উপযুক্ত সময়, তবে বর্ষার শেষের দিকে ভাদ্র, আশ্বিন, সেপ্টেম্বর মাসেও রোপণ করা যেতে পারে। এখন সার প্রয়োগ: পূর্ণবয়স্ক প্রতিটি গাছে 15 থেকে 20 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 500 গ্রাম টিএসপি, 500 গ্রাম পটাশ সমান 2 ভাগ করে বর্ষার আগে ও পরে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও যে অনুখাদ্যগুলো আছে, যে সালফার থেকে শুরু করে জিপসাম, বোরন সবকিছুই প্রয়োগ করতে হবে। এছাড়াও অন্যতম মাটির যে অম্লপ্রাণ ভার্মি কম্পোস্ট, এটা প্রয়োগ করার ফলে ফলন ভালো হবে, আকার, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আমরা আমাদের প্রজেক্টে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। সেচ: এখন কথা বলবো সেচ নিয়ে। চারা রোপণের প্রথম দিকে ঘন ঘন সেচ দেওয়া দরকার, কারণ যেহেতু প্রত্যেকটি গাছেরই সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ফল ধরার পর শুকনো মৌসুমে শীতের শেষে গাছে ফুল আসার পর 2-1টা সেচ দিতে পারলে ফলের আকারও বড় হয় ও ফলনও বাড়ে। প্রুনিং সিস্টেম: ডাল ছাঁটাই সিস্টেম, যেটা আলোচনা করবো এখন। গাছের মরা ডাল ও রোগ আক্রান্ত পোকা খাওয়া ডাল বা যে ছোট ছোট ডাল থাকে যেগুলো ফল ধরা সম্ভব না বা ধরে না, সেই ডালগুলো ছাঁটাই করে দিতে হবে। তাহলে গাছে আলো বাতাস আসবে, গাছের ফলন সঠিক সময়ে ব্যাপক ফলন হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছেরও প্রাণ আছে, গাছও খাবার গ্রহণ করে, গাছও নিঃশ্বাস নেয় বা শ্বাস নেয়,
বা বাতাস গ্রহণ করে, পানি গ্রহণ করে, সেটা আবার ছেড়ে দেয়। সো সেই বিষয়টা খেয়াল করলেই বাকি হিসাব বরাবর মানে বোঝা যাবে। তো এখন আমরা ফল সংগ্রহের কথা যদি বলি, সেটা হবো আমরা শীতের শেষে যখন ফুল আসে, আর ফল আসে জুলাই আগস্ট মাসের শেষের দিকে। ফলের রং হালকা হলুদ হলে বা ধূসর বর্ণ ধারণ করলে সেটা সংগ্রহের উপযুক্ত সময়। ভিউয়ার্স, হঠাৎ ঝড়ে আমাদের প্রজেক্টের 6টি সুপারি গাছ ভেঙে গেছে। সচরাচর ভাঙে না, কিন্তু এই গাছগুলোতে যখন ওই পাখি, এক প্রকার পাখি আছে যারা আসলে ওই গাছের গর্ত করে বাসা বানায়, এই গাছগুলিতে বাসা বানানোর পরে এক সাইড দুর্বল হয়ে যায়, তখন এই ঝড়ে কিছু গাছ ভাঙে। তো চাষাবাদে এরকম সমস্যা আসবে, প্রত্যেকটা জায়গায় ঝুঁকি আছে, ঝুঁকি নিয়েই করতে হবে। যেহেতু আমাদের বাউন্ডারি নেটে উপরে পড়ে গেছে, আমরা এগুলা কিছু কেটে নামাচ্ছি। আর গাছগুলোও কিন্তু উপকারী, এগুলো ঘরের খুঁটি থেকে শুরু করে বিভিন্ন মাচার ফ্রেম, বসার জন্য বেঞ্চ তৈরি করা যায়। তো আরেকটা সমস্যা কিন্তু বাগানে, সেটা পিঁপড়া। এই যেখানে প্রচুর পিঁপড়া হয়েছে, স্প্রে দিতে হবে, তো বীজ দিতে হবে। স্প্রে কিন্তু এই সুপারির ক্ষতি করে, এছাড়া লটকনেরও জন্য অনেক ক্ষতিকর করে। কৃষিকাজ কিন্তু পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে, তা না হলে কিন্তু ঘরে বসে কৃষিতে সফল হওয়া সম্ভব না। আমার ছুটিতে থাকা লেইসর সময়গুলো কাটে এই বাগান পরিচর্যা বিভিন্ন বিষয় নিয়ে। আসলে নিজে না করলে হয় না, লোক দিয়ে সেই একটা তৃপ্তি পাওয়া যায় না, সেইভাবে কাজও হয় না। তো আপনারা যারা বাগান করতে চান, বাগান প্রেমী, তারা এইভাবে এই যে পরিশ্রম করবেন, সফলতা অবশ্যই আসবে। সফলতার পিছনের একটাই সূত্র, সেটা হলো পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, অভিজ্ঞতা নিয়ে জেনে শুনে তারপর শুরু করতে হবে। তাহলেই লাভবান হওয়া সম্ভব। তা না হলে শুধু অন্যের সফলতা দেখে প্রত্যাশা করলে হবে না। নিজে এটাতে ইনভলভ থাকতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, জেনে শুনে শুরু করতে হবে। সবার দ্বারাই কিন্তু সবকিছু হয় না। তা আপনার দ্বারা কোনটি হবে সেটি দেখেই চাষ করতে হবে। ফলন, লটকনের বংশবিস্তার দুভাবে হয়ে থাকে, বীজ ও অঙ্গজ পদ্ধতিতে। পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়ে থাকে। বীজ দ্বারা বংশবিস্তার করলে স্ত্রী গাছের চেয়ে পুরুষ গাছের সংখ্যা বেশি হয়। ফল পেতে 5 থেকে 7 বছর সময় লাগে। আর অঙ্গজ পদ্ধতিতে তথা কলম পদ্ধতিতে ব্যবহারের ফলে 3 বছরের মধ্যে ফল পাওয়া যায় ও খাটো হয়, বিধায় ফল তোলা সহজ হয়। লটকন 2 প্রকারের হয়, একটা হলো টক জাতীয় ও মিষ্টি জাতীয়। 2 প্রকারের লটকনই এই অঞ্চলে উৎপন্ন হয়। চারা লাগানোর 4 থেকে 5 বছর পর লটকন আসা শুরু করে। একটি পূর্ণবয়স্ক লটকন গাছে মৌসুমে 5 থেকে 10 মণ লটকন পাওয়া যায়। লটকন চাষিরা দের সাথে কথা বলে জানতে পারি, লটকন ফলন বেশি হওয়ায় তারা লটকন চাষে খুবই আগ্রহী হচ্ছে। আমাদের এবি এগ্রো প্রজেক্টের প্রথম প্রজেক্ট ছিল কিন্তু এই লটকন চাষ। এখান থেকে আমরা লাভবান হওয়ার পর পরবর্তীতে বিভিন্ন ফল বাগানের চাষ শুরু করে দিয়েছিলাম। তো লটকন অবশ্যই একটি লাভজনক চাষ, আমরা পরীক্ষিত, আপনারাও লটকন চাষ করতে পারেন। তো লটকন চাষে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এর পিএইচ টা খেয়াল রাখতে হবে। 5.5 থেকে 6.5 সবচেয়ে উপযুক্ত। তো প্রতিটি গাছের রোপণের দূরত্বটা এখন বলবো, সেটা হলো লটকনের রোপণের দূরত্ব হবে 6 থেকে 8 মিটার, প্রায় 20 থেকে 25 ফুট। তা না হলে কিছুদিন পরে যখন গাছ বড় হবে, একটা গাছের সাথে আরেকটা গাছ লেগে যাবে, আলো বাতাস ঢুকবে না, তখন আপনার ওই ফলন কমে যাবে। তো লটকনের ফুল ফল লাভজনক একটা চাষ, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব লটকনের বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা নিয়ে।
আরেকটা বিষয় হলো লটকনের যে পুষ্টি গুণ, সেটা হলো লটকন অম্লমধুর ফল, লটকন খাদ্য মানে সমৃদ্ধ, আর এই ফল খেলে বমি বমি ভাব দূর হয়, নিবারণ হয়, মানে ভেষজ উপকারিতাও রয়েছে। এর পাতা যদি আপনারা গুঁড়ো করে খান তাহলে ডায়রিয়ার রোগীরও ডায়রিয়া সেরে যাবে। এছাড়া মানসিক রোগীর যে প্রচন্ড মানসিক চাপ থাকে, তাহলে এর পাতা গুঁড়ো করে খেলে মানসিক চাপ কমে যাবে। এটি অবশ্যই উঁচু, মাঝারি, উন্মুক্ত বা আংশিক ছায়াযুক্ত জায়গায় রোপণ করা যায়। তবে রোপণের সময় খেয়াল রাখতে হবে সারি থেকে সারির দূরত্ব 6 মিটার, চারা থেকে চারার দূরত্ব 6 মিটার। রোপণের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো বর্গাকার বা আয়তাকার পদ্ধতিতে লটকন চাষ করা যেতে পারে। আর গর্ত তৈরি করার অবশ্যই 10 থেকে 15 দিন পর সেখানে চারা রোপণ করতে হবে। আর চারা রোপণের পর পরে পানি দিতে হবে, 2 দিন পর পর পানি দিতে হবে। এছাড়া দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে পোকা না কেটে দেয়। ভিউয়ার্স, আজকের আমাদের এই সুপারি মিষ্টান্নের লটকনের প্রজেক্টের পাশেই আমন ধানের ক্ষেত। তো এই প্রজেক্ট থেকে আমাদের বাসা বেশ একটু দূরে নয়। তো বাসা যাইতেই সামনে পথের পাশেই একটি চালতা গাছ। দেখেন, বসত বাড়ির আশেপাশে এরকম একটি চালতা গাছ থাকলে এখান থেকেও ব্যাপক ফলন আসে। পারিবারিক চাহিদা মেটানোর পরও বাণিজ্যিকভাবে বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়া সম্ভব। আমাদের বসত বাড়ির আশেপাশে অনেক জায়গায় এরকম ভাবে পড়ে থাকে। আমরা এরকম যদি ফলস বৃক্ষরোপণ করে দেয় তাহলে সুন্দর এরকম চালতা খেতে পারবো। প্রচুর ফলন, দুটি গাছে ব্যাপক পরিমাণ চালতা ধরে। তো আমরা চালতা গাছ দেখে অবশেষে চলে আসলাম আমাদের আরেকটি প্রজেক্ট, যেটা বাসার সামনে সুপারি ও লটকনের মিশ্র ফল বাগান। এটি একটি মসজিদ আমার বাসা থেকে বাসার পাশেই। তার পাশেই রয়েছে আমাদের মৎস্য চাষের জন্য যে পুকুর। এছাড়াও এটি একটি জৈব সারের প্রজেক্ট। আমরা গোল্ডেন এইড পেয়ারা কিছু এনে রেখে দিয়েছি, এগুলো রোপণ করব। নতুন একটি আম ও পেয়ারার মিশ্র ফল বাগান। দেখেন এখানে আমরা আঙ্গুর গাছ রোপণ করছি। বসত বাড়ির আশেপাশে চেষ্টা করছি ফুলে ফলে ভরিয়ে তোলার জন্য। তা না হলে আসলে সফল হওয়া সম্ভব না। কৃষিতে অবশ্যই সফলতা আছে, যেহেতু গ্রামের জায়গা জমি ফেলে না রেখে এরকম প্রজেক্ট পরিকল্পনা হাতে নেওয়া উত্তম। বাড়ির সামনেই এরকম একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এখানে কিছু আঙ্গুরের মাচা করে দিব আমরা পুকুরের উপরে। এছাড়াও ভার্মি কম্পোস্ট প্রজেক্টটা আমরা চালু করতেছি আমাদের নিজস্ব পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য। পুকুর পাড়ে আমরা কিছু কাঁচকলা, যেটা সবজি খাওয়ার কলা, লাগাই দিছি যাতে পারিবারিক চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়াও আমাদের যে বাড়ির সামনে যে প্রজেক্টটা, সেটা হলো সুপারি লটকনি মিশ্র ফল বাগান দিয়ে একটা নারিকেল, লিচু গাছ রয়েছে। এগুলো মোটামুটি পারিবারিক চাহিদা পূরণের জন্য। এছাড়াও এখানে আমরা সুপারি গাছে পান চাষ করতেছি। পান দিয়ে পারিবারিক যে চাহিদা পূরণ করার জন্য, বাণিজ্যিক ভাবে আসলো করলে প্রাণে সেই সময় ও শ্রম দেওয়া আসলে সম্ভব হয় না। এটিও হাইব্রিড জাতের একটি লটকন বাগান। আহ, এটা আমরা গত বছর এই চারাগুলো ওই বাগানে ঘন হয়ে গেছিল, ওইখান থেকে তুলে এনে এখানে রোপণ করে দিয়েছি। তাই চলতি বছর কাঙ্ক্ষিত মানের ফলন না আসলেও আগামীতে ভালো ফলনের একটা প্রত্যাশা করতেছি। এখানে প্রায় 100 সুপারি গাছ ও 20টি লটকন গাছ রয়েছে। প্রায় 8 শতক জমিতে 20টি লটকন গাছ রোপণ করা আছে।
যদি একটু ঘন হইলেও আমরা এটা কুলিং সিস্টেম করে আলো বাতাস ঢোকার জন্য সবসময় একটা ব্যবস্থা করে দিয়ে রাখি। দেখেন পান খুবই সুন্দর হয়েছে। আর একটা বিষয় বলে রাখি, আমাদের যে বাগানগুলো আছে তার যে ভালো ফলন হয় তার একটাই মূল মন্ত্র, সেটা হলো আমরা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এটি সর্বাধুনিক আবিষ্কৃত একটি সার। মাটির যে অম্ল প্রাণ, জৈব প্রাণ, যে প্রাণ ফিরিয়ে পায় এই ভার্মি কম্পোস্ট সার দেওয়ার ফলে। বিভিন্ন রাসায়নিক সারের ফলে মাটির যে অণুজীব আছে সেগুলো মারা যায়, বা জৈব সার ব্যবহার করার ফলে সেই অণুজীবগুলা ফিরে পায় তাদের প্রাণ। ভিউয়ার্স, আপনারা যারা ফল বাগান করতে আগ্রহী, ফল বাগান করেন বা করছেন, ভবিষ্যতে করবেন, অবশ্যই চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য। ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট থেকে শুরু করে বিভিন্ন জৈব সার ব্যবহার করার ফলে তাহলে এই কাঙ্ক্ষিত মানের ফুল ফলে ভরে যাবে আপনাদের প্রজেক্ট। তো আমরা বাগানগুলো বেড়া দেওয়ার চেষ্টা করছি যে তার দিয়ে, কারণ যেহেতু ফলস বৃক্ষ, সেহেতু পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তার জন্য বেড়া দেওয়া উত্তম। আর বিশেষ করে সুপারি বাগানে আসলেও মানুষের চলাচল করলে বাগানের সেইভাবে শেকড়, মাটি শক্ত হয়ে গেলে শেকড় বা গাছ ভালো সেভাবে ভালো হয় না। তো আমাদের এই প্রজেক্ট থেকে যাবো আমরা আরেকটি প্রজেক্টে। এটি একটি মাছ চাষের, এই কাপ জাতীয় মাছ চাষ করা একটি পুকুর। পুকুরের পাশ দিয়েই আমরা হেঁটে এখন চলে যাব আমাদের বাড়ির পাশ দিয়েই। সেটা হলো আমাদের মালটা কমলার যে প্রজেক্ট। আমরা চেষ্টা করছি আসলে সব ধরনের ফলই লাগানোর জন্য। বা ওষুধ বাড়ির সামনে আমরা কিছু জলপাই গাছ লাগাইছি। দেখেন, এগুলো শুধু কাঠই হবে না, এখান থেকে ফল বিক্রি করে একটা বাণিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব। বাসার সামনেই ভার্মি কম্পোস্টের প্রজেক্ট, একটি আধুনিক মানের একটি প্রজেক্ট, এমনকি গুণগত মান সম্পূর্ণ সার তৈরির জন্য চেষ্টা করছি। দেখেন, এই ফুলে ফলে ভরে গেছে, সবগুলোই কিন্তু ভার্মি সারের একটা প্রভাবের। আমাদের গরু ফার্মের আপাতত গরুগুলা বিক্রি করে দেওয়া হয়েছে, নতুন করে আসলো সেই প্রজেক্টের গরু এখনো ওঠানো হয়নি। এটি কবুতর একটি ঘর তৈরির প্ল্যান করতেছি। তো আমরা কিছু আপাতত কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসছি, শখ করে আসলো পারিবারিক চাহিদা পূরণের জন্য। বাণিজ্যিক ভাবে তখনই শুরু করবো যখন এটা ব্যক্তিগত ভাবে এখান থেকে লাভবান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এটি একটি গরুর শেড ছিল, আপাতত গরু নাই, আমরা এই জন্য কিছু পাখি বা দেশি মুরগি পালার চিন্তা ভাবনা করছি। প্রথমে করে লাগাই দিছি, দেখেন বাইকোনর জাতের একটি আঙ্গুর। বাইকোনর বলতে ভ্যালের বেশ কয়েকটি জাতের মধ্যে বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে, কোনটা কোন জাত আসলে শিওর সেভাবে বলতে পারতেছি না। উঠোনটা আমরা ফাঁকা না রেখে সেখানে আঙ্গুরে মাচা করে দিব। আর সেই গরুর জন্য যে শেড ছিল বা খড়ের ঘর ছিল, সেটাও আমরা ঢালাই করে এটাতে একটা মুরগির শেড রূপান্তর করার চেষ্টা করছি। এখানে আমরা ফার্মে অথবা টাইগার জাতীয় কিছু মুরগি পালন করব। এরপর আমরা প্র্যাকটিস করব লেয়ার নিয়ে। এটি আমার কমলা মালটার একটি প্রজেক্ট। সেখানে ভার্মি কম্পোস্ট, এখানে চাষ করতাম ভার্মি কম্পোস্ট। এখানে আমরা কিছু ভিয়েতনাম 12 মাসি যে মালটা সেটা টবে সেট আপ করছি, এগুলো ছাদ বাগানের জন্য তৈরি করা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি এরকম রেডি প্রোডাক্ট নিতে চান, ফল সহ গাছ নিতে চান বা ফুলে ফল সারা বছর ফল খেতে পারবেন মালটার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই এগুলো আমরা বিক্রয়ের জন্য রেডি করতেছি। ভিয়েতনামি মালটা, এরা সারা একটা ফল খাবেন, আর একটা ছোট থাকবে আর একটা ফুল আসবে, মানে কন্টিনিউয়াসলি যে একটা প্রসেস সেটা চলতে থাকে। আমরা বিভিন্ন টবে, বস্তায় এগুলো সেট আপ দিয়েছি। এছাড়াও বাড়িওয়ান মালটার একটি গাছ আছে এখানে। আর বাকি সবগুলোই আমরা চেষ্টা করছি আমাদের দার্জিলিং জাতের কমলা দিয়ে এই বাগানটা সাজানোর জন্য। তো এই প্রজেক্টের পাশে আমরা আসলে ছাদ বাগানের জন্য কিছু গাছ রেডি করতেছি। এখানে বিভিন্ন ভ্যারাইটির আম আছে, মালটা আছে, কমলা আছে, লটকন আছে, বিভিন্ন সাইজের চারা আমরা এখানে বস্তায় রেডি করতেছি। তো অবশ্যই আমরা
চেষ্টা করতেছি ধীরে ধীরে দৃঢ় পায়ে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যারা বসতবাড়ির আশেপাশে অবশ্যই জায়গা জমিগুলো ফেলে না রেখে সাইট্রাস জাতীয় বিভিন্ন ফলের বাগান করতে পারেন। এছাড়া যাদের ছাদ আছে ছাদে গাছ লাগিয়ে নিজের হাতে লাগানো ফুল ফল ও সবজি খেতে পারেন। ভিউয়ার্স, এটি এবি এগ্রো প্রজেক্টের একটি পারিবারিক চাহিদা মেটানোর জন্য সমন্বিত একটি ফল বাগান। এখানে কমলা, মাল্টা, তারপরে আনার, পেয়ারা, থাই জাতের যে থাই 7 পেয়ারা, পেঁপে, তারপরে সবজি, চতুর্দিকে সুপারির চারা ও কলার গাছ রোপণ করা হয়েছে। যেহেতু এখন কমলা চারাগুলো ছোট, সেখানে সাথী ফসল হিসেবে আমরা পেঁপে চাষ করতেছি। এগুলো 3 থেকে 4 বছর পেঁপে থাকবে, 5 থেকে 6 বছর থাকবে পেয়ারা। এছাড়া মাঝখানে কিছু একটা সাইড আমরা পশ্চিম দিকেটা রেখে দিয়েছি, সেখানে আমরা বিভিন্ন ফলের চারা বিশেষ করে সুপারির চারা রোপণ করা হয়েছে। কারণ সুপারি চারাগুলো 2 বছর এখানে আমরা রাখবো, রেখে যখন একটা বয়স্ক হবে বা ম্যাচুরড হবে, বাগানের জন্য উপযোগী হবে, তখন আমরা বাগান নিয়ে চলে যাব। তখন 2 বছর পর আসলে কমলা গাছগুলো বড় হবে, তখন জায়গা প্রয়োজন হবে, তখন আমরা এটা খালি করে দিব। তো সাথী ফসল অন্যান্য কিছু করার পাশাপাশি আমরা এখানে 2-1টি বিদেশি ফলের গাছও লাগাইছি, যেমন পার্সিমন, আপেল, আনার, আঙ্গুর, এরকম কিছু গাছ। তো কিছু ভ্যারাইটির পেঁপে গাছ লাগানো হয়েছে। এগুলো অবশ্যই উন্নত জাতের, নার্সারি থেকে নিয়ে আসা। টপ লেডি, গ্রিন লেডি, বাবু, শাহী, বিভিন্ন জাতের পেঁপে। এটি একটি উন্নত জাতের আনারের গাছ, সুপার ভাগো আনার। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের প্রজেক্টের সুপারি চারা, গুণগত মানসম্পন্ন সুপারি চারা, অর্গানিক ভাবে তৈরি করা। এগুলা কখনো কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। এগুলো ন্যাচারালি আমরা বাগান করার জন্য যে চারাগুলো তৈরি করি, তো আমাদের চারা বাগান করার পরে অতিরিক্ত হয়ে গেলে আমরা সেগুলো সেল করি। তো এগুলো অবশ্যই আমরা আগে প্রথমে রোপণ করব। এছাড়াও আপনাদের যদি এরকম সুপারি চারা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বড়, ছোট, মাঝারি বিভিন্ন রকমের সুপারি চারা আমাদের কাছে স্টক রয়েছে। আমরা সেগুলো সেল করব, আপনারা যোগাযোগ করলে সেগুলো নিতে পারবেন। এগুলো 100% জাতের গ্যারান্টি পাবেন। কারণ আমরা আসলে কোনো বাগানিকে ভুল জাত দিয়ে ভুলভাল জাত দেওয়ার চেষ্টা কখনোই করি না। 100% পিওর জাতটাই দেওয়ার চেষ্টা করি। কারণ একটা বাগান যখন আপনি করবেন, তখন সেটা প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর, 4-5 বছর পর্যন্ত লেগে থাকবে সফলতা আসার দ্বার প্রান্তে যেতে। তো সেই সময় যদি কাঙ্ক্ষিত জাতটি না পান, তাহলে কিন্তু আসলে হবে না। যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের মাছের প্রজেক্ট, এটি একটু হাঁস ও মাছের যে মিশ্র খামার, সেটিও আমাদের এটার পাশাপাশি। তো ওটা এখনো আমরা মাছ চাষ করতেছি, আসলে হাঁস এখনো শুরু হয়নি, তবে শুরু হবে। এই প্রজেক্ট গুলো কন্টিনিউ যখন চলবে বা একটা স্টার্টিং করার পর আমরা নেক্সট আরেকটা প্রজেক্টে হাত দিব। তো চেষ্টা করতেছি একটি সমন্বিত কৃষি খামার, কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করার, যেখানে হাঁস, মাছ থাকবে, এছাড়াও পুকুরের পাড়ে থাকবে ফলস বৃক্ষের সমাহার। আমরা এছাড়াও সাইট্রাস জাতীয় বিভিন্ন ফুল ফল নিয়ে কাজ করতেছি। আমের 2-একটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, তার অন্যতম যেমন এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো কিন্তু বর্তমান সময়ে একটি বহুল প্রচলিত পরিচিত জাত, যেটা প্রমোট করতেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একটা বিষয় বলে রাখি, আমার এই সকল কৃষি বিষয়ক উদ্যোক্তার পেছনের উৎসাহ যিনি দেন, আমাদের উপসহকারী কৃষি বিষয়ক কর্মকর্তা প্রদীপ স্যার। আর একান্ত পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এবি এগ্রো প্রজেক্ট। এবি এগ্রো প্রজেক্ট আসলে প্রথমের দিকে শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিক সাফল্য সম্ভাবনার পথ খুলে গেছে। আমরা একটি জমিতে সর্বোচ্চ ব্যবহারের জন্য
যে প্ল্যান পরিকল্পনা যে মডেল তৈরি করেছি সেটা আপনারা ফলো করলে অবশ্যই কৃষিক্ষেত্রে সফল হতে পারবেন। ভিউয়ার্স দেখছেন এটি একটি পার্সিমন থাই জাতের ফলের গাছ। এছাড়া কিছু আমরা আখ রোপণ করছি। আমার মেয়ে খুব পছন্দ করে আখ খেতে। যেহেতু এই সময় জায়গাটুকু ফেলে না রেখে সাথী ফসল হিসেবে আমরা বিভিন্ন ফলস গাছ রোপণ করছি। এছাড়াও পেঁপে গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠছে। এই দেখেন এখানে কিছু আঙ্গুর গাছ লাগাইছি, গাছগুলো আসলে দুই একটা গাছ মারা গেল, বাকি গাছগুলো কিন্তু আছে। এই যে এখানে একটি আপেল গাছ, এটা বেশ কয়েকবার ছাগলে খাওয়ার পরও এখনো জীবিত আছে, সেটাই শুকরিয়া। আমরা কিছু চারা চড়ানোর চেষ্টা করতেছি, সেটা হলো চুই ঝাল। এটি একটি পরিচিত মশলার গাছ, খুবই বাণিজ্যিক সাফল্য সম্ভাবনার একটি গাছ। চুই ঝাল চাষ করে আপনারা সফল হওয়া সম্ভব। অনেক জায়গায় এটার পরিচিতি লাভ করেছে। এটি মাংস দিয়ে রান্নার জন্য খুবই সমাদৃত। তো এছাড়া লাউয়ের মাচা করে দিয়েছি পারিবারিক ভাবে, লাউ খাওয়ার জন্য পুঁইশাকের মাচা আছে, আমরা কিছু গাড়বো পুঁইশাক করে দিব। তো ভিউয়ার্স, এই সমন্বিত কৃষি ব্যবস্থাপনায় করতে পারলে সফল হওয়া সম্ভব। একটা পরিবারের যে পুষ্টির চাহিদা বা সবজির যে চাহিদা সেটা সারা বছর এমন একটি মাচা থাকলে অবশ্যই সেখানে পূরণ করা সম্ভব। আমরা বসত বাড়ির আশেপাশে এরকম অনেক জায়গা ফেলে রাখি, সেখানে একটু পরিশ্রম করলে সেখান থেকে কাঙ্ক্ষিত ফুল ফল সবজি পাওয়া সম্ভব। কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে কিন্তু সেখান থেকে সম্ভাবনার কোনো পথ সুগম হয় না। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই আজকের এপিসোড, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে ভিয়েতনাম মালটা। এটি কিন্তু সারা বছর মালটা খেতে পারেন, খুবই সুমিষ্ট। আর বাড়িয়ন মালটাও কিন্তু ভালো, তবে এটা সারা বছর হয় না, এটা মৌসুম ভিত্তিক হয়। আর বাড়িয়ান মালটার একটা কিন্তু রুট প্রুনিং একটা মেথড, যেটা আমেরিকান একটা মেথড। এটা করলে অবশ্যই ইয়েলো হবে, ডিপ ইয়েলো হবে, কালার হবে, রস থাকবে, প্রচুর সুমিষ্ট হবে। তো সব মেথডই আমরা জানি, আপনাদেরকে জানাতে পারবো পর্যায়ক্রমে। তো আজকের এই এগ্রো প্রজেক্টের আমাদের এই এপিসোডে আরেকটি বিষয় দেখাচ্ছি, সেটা হলো যে আমাদের যে আঙ্গুরের গাছগুলো আমরা উঠানের যে একটা সর্বোত্তম ব্যবহারের জন্য একটা কৃষি মডেল বাড়ির যে একটা নমুনা সেটা তৈরি করার জন্যই বিভিন্ন আঙ্গুর গাছ রোপণ করছি। এটি আমাদের আরেকটি প্রজেক্ট, যেটি হলো সুপারি বাগান। এই বাগানে এখনো আমরা আসলে লটকন গাছ রোপণ করি নাই, ছোট ছোট গাছ এই মাত্র কয়েকদিন হলো রোপণ করছি, পূর্বে করা হয় নাই। তো গাছগুলো যেহেতু ছোট, সেজন্য ছোট লটকন গাছ রোপণ করছি। আমাদের সুপারি লটকনের তিনটা প্রজেক্ট, একটা প্রজেক্ট প্রায় 2 বিঘা, আর একটা প্রজেক্ট 10 শতাংশ, আর একটা প্রজেক্টে 10 শতাংশ। এবার আসলাম আমাদের একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, সেটি হলো ব্যানানা ম্যাঙ্গো ও পেয়ারার মিশ্র ফল বাগান প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা আম গাছগুলো রোপণ করছি। আমার সাথে রয়েছে জহির ভাই। আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছেন সুপারি চারা রোপণ করেছি। যে এই জমির যে এটা মিনিমাম যে আমরা কন্ট্রাক্ট দিয়ে যে ভাড়াটা পেতাম, সেই ভাড়াটা আমরা চেষ্টা করছি এই সুপারি চারার মাধ্যমে আর্নিং করার জন্য। আমটা আমাদের 3 বছর পরে আসবে, কিন্তু আমরা এর মাঝখানে যে পেয়ারাটা লাগাবো সেই পেয়ারাটা আমরা 6 মাস পর থেকে প্রফিট দেওয়া শুরু করবে। তো 4টা আম গাছের মাঝখানে একটা পেয়ারা থাকবে, আর 4টা আম গাছের 4টা গ্যাপে আমরা পেঁপে চাষ করব। ভিউয়ার্স, আপনারা যারা এরকম ফল বাগান করতে আগ্রহী বা ফল বাগান করেন, তারা অবশ্যই কিন্তু সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করতে পারেন। পেঁপে চাষ 3 থেকে 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আম গাছ ঝোপালো বা ম্যাচিউর হবে। আম যখন আসবে তখন পেয়ারা প্রায় 4-5 বছর হয়ে যাবে। আম যখন ঝোপালো হয়ে একটু 5-6 বছর হয়ে যাবে, তখন আমরা পেয়ারাটা কেটে দেব। তখন সেই জমিতে শুধু আম থাকবে।
কিন্তু বর্তমান সময়ে জমিকে ফেলে না রেখে, যেহেতু 3 বছর ম্যাচিউর হতে সময় লাগবে আমের, আমরা পেয়ারা লাগাচ্ছি। আর প্রেজেন্ট আমরা বীজ বাদাম চাষ করব। বীজ বাদামের মাঝখানে পেয়ারা লাগাই দিব। অতঃপর বর্ষার শেষের দিকে আমরা লাগাবো পেঁপে। তাহলে আমরা যখন এখানে সেচ দিব বা অন্যান্য পরিচর্যা করব, একসাথে আমাদের 3টি ফসলের পরিচর্যা করা সম্ভব। যেহেতু গাছগুলো ছোট, যেহেতু পর্যায়ক্রমে জায়গা যখন লাগবে তখন আমরা একটা একটা করে ফসল কমাই দিব। এখন রানিং আমরা যেহেতু আমের থেকে কোনো প্রফিট পাচ্ছি না, আমরা পেয়ারা ও পেঁপের থেকে প্রফিট নেওয়ার একটা প্ল্যানিং চলছে। আপনারা যারা কৃষিক্ষেত্রে ইনভেস্ট করেন, তারা ভাবেন যে আসলেও কৃষিক্ষেত্রে মনে হয় লাভ হয় না, বাট এরকম মিশ্র ফল বাগান করে আপনারা লাভবান হতে পারেন। ভিউয়ার্স দেখেন, এই যে একটি আম গাছ আমরা এই জায়গাটায় প্রুনিং করে দিব, বা এই জায়গায় কলম আছে, কলমের উপরে যে জায়গাগুলো সেখানে প্রুনিং করে দিলে গাছগুলো ঝোপানো হবে। এটা একটু উপরে প্রুনিং করে দিয়েছে, দেখেন 3টা ডাল বেরিয়েছে। যদি এখান থেকেও করেন তাহলে উপরে যে 3টা ডালের এই যে গোড়া যে জায়গা হাতে দেখাচ্ছি, এই জায়গাটায় আপনার প্রুনিং করে দিলে আবার 2টা করে ডাল বের হবে। তাহলেই একটা গাছ ভালো একটা শেপ আসবে, ভালো একটা গঠন আসবে। এই প্রুনিং আর ট্রেনিং এর মাধ্যমে ঝোপানো করা সম্ভব। আপনারা যারা মিশ্র ফল বাগান করবেন, অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে গাছগুলো ঝোপানো করার চেষ্টা করবেন। তাহলে কাঙ্ক্ষিত মানের সাফল্য ও ফলন আসবে, লাভবান হতে পারবেন। আপনাকে দেখে আপনার গ্রামের আশেপাশে সবাই লাভবান হতে পারবে। ইয়াস, এটি প্রথম দিকে পরিকল্পনা করা হয়েছিল যে একটি আল্ট্রা হাই ডেনসিটি জাতের ব্যানানা ম্যাঙ্গো আমের বাগান। যেহেতু আমরা মাঝখানে মিশ্র ফল হিসেবে পেয়ারার লাগাচ্ছি, সেহেতু আমরা আসলে হাই ডেনসিটি থেকে হালকা একটু দূরত্ব বাড়িয়ে দিয়েছি। একদিকে 9 ফিট, অন্যদিকে 11 ফিট। আপনারা জানেন আল্ট্রা হাই ডেনসিটিতে 7 ফিট বাই 9 ফিট দূরত্ব থাকে, কেউ কেউ 6 ফিট বাই 6 ফিট দিয়ে থাকে। এটি অবশ্যই প্রুনিং করে করে গাছকে ম্যান হাইটের মধ্যে রাখা হয়, যাতে হারভেস্টের সুবিধা হয়। এছাড়াও ফলন বৃদ্ধি করা সম্ভব। যেখানে একরে 3 টন যদি আসে রেগুলার পদ্ধতিতে, আর আল্ট্রা হাই ডেনসিটিতে 5.5 টন উৎপাদন করা সম্ভব। আমার প্রজেক্টে আমি যেখানেই যাই, আমার মেয়ে আরিশা নওরিনদিদা সবসময় আমাদের সাথেই থাকে। আর বাবাকে ছাড়া সে কোথাও আসলে একা থাকতেও চায় না, তাই সাথে নিয়েই কাজ করতে হয়। যেহেতু ছুটিতে থাকা সময়গুলো খুবই সংকীর্ণ, এর মধ্যেই আসলে পরিবারকে সময় দেওয়া, প্লাস বাগানগুলো তৈরি করা, বাগানের পরিচর্যা করা, তো সেহেতু সবই একসাথে হয়। যেহেতু কৃষিভিত্তিক প্রজেক্ট, সেহেতু কৃষিতেই যেহেতু আমাদের সবকিছু, মেয়েও আমাদের সাথেই ঘুরে, মাটিতেই খেলাধুলা করে। তো যখন যখন যেখানে যেমন, তখন সেখানে তেমনই পরিবেশে থাকতে হয়। সবসময় ইট পাথরের ভিতরে আবদ্ধ না থেকে মাটির যে গন্ধ, মাটির যে স্বাদ, সেটাও নেওয়া উচিত। প্রকৃতির খুব কাছাকাছি থেকে নিজে যখন একটা কাজ করবেন, তখন সেখান থেকে যে একটা মজা পাবেন, সেটা আসলে অন্য কোথাও কিন্তু পাবেন না। তো আজকে দেখেন আমরা রোপণ করতেছি আসলে এগুলো ব্যানানা ম্যাঙ্গো জাতের আমের গাছ। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার রাজকন্যা আরিশা নওরিনদিদা। আমাদের আজকে গাছ রোপণে সহায়তা করতেছে জহির ভাই। এছাড়াও ভিডিওতে রয়েছে রাতুল খান, আর ক্যামেরার অতি দূরে রয়েছে এস পাপড়ি। তো আমার সংগ্রামী সহযোদ্ধা, এডিএক্টো প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সার্বিক বিষয়ে তত্ত্বাবধান, পরিচালনা, পরিচর্যা আসলে ওর মাধ্যমেই হয়। যদিও আমি আসলে জবের পাশাপাশি এরকম প্রজেক্টগুলো শুরু করি, আসলে সেইভাবে সময় দেওয়া সম্ভব হয় না। কখন কি লাগবে দেখে সেটা ইনফর্ম করা, সেটা একটা মানুষেরই কৃতিত্ব বলা যায়। সুবিশাল এই প্রজেক্টের যে উৎসাহদাতা, যার মাধ্যমে আমরা আসলে উদ্যোগ নিলাম, তিনি হচ্ছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ স্যার। তার একান্ত সহযোগিতায় ও পরামর্শেই আমরা শুরু করছি আমাদের
এই প্রজেক্ট। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্টস করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখে আপনার উৎসাহিত অনুপ্রাণিত হয়ে বিভিন্ন বিষয় জেনে উদ্যোক্তা হয়ে উদ্যোগ গ্রহণ করতে পারেন। অবশ্যই বন্ধুদেরকে দেখানোর জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদানে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমাদের সাবস্ক্রাইবার করে পাশে থাকলে উপকৃত হব। আমরা তুলে ধরব এরকম বিভিন্ন কৃষি প্রজেক্ট, এর সাফল্য, ব্যর্থতা, লাভ লস সবকিছু। তো এমন একটি জমিতে আমরা এটি রোপণ করতেছি, সেখান থেকে যে ফসল চাষাবাদ হয় তার যে মূল্য আমরা ইনশাল্লাহ আশা করতেছি বাগান করে এর চেয়ে কয়েক গুণ বেশি লাভ করতে পারবো। তো আপনারা যারা বাগান করতে চান তারা অবশ্যই এই বর্ষার শুরুতে অথবা শেষে পরিকল্পনা করে বাগান করবেন। অবশ্যই সেই বিষয়ে বা সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে তারপর বিভিন্ন কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে বিভিন্ন বাগানীদের কাছে, সফল উদ্যোক্তা বাগানীদের কাছে পরামর্শ করে শুরু করবেন। তো পরিশ্রমের কোনো বিকল্প নাই। আসলে ছুটিতে থাকা সময়গুলো আমি চাইলেই ঘুরে বেড়াতে পারতাম, সেটা না করে চেষ্টা করতেছি স্বপ্নগুলো সার্থক ও সাফল্যের জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর নিজে করে অভিজ্ঞতা অর্জন করে দেশের মানুষের কাছে এই উদ্যোগ বা উদ্যোক্তা জীবনের গল্প শেয়ার করতেছি, যাতে আপনারা সফল হতে পারেন। বেকারত্ব নিয়ে যাতে দিন ঘুচাতে না হয়। আধুনিক এই সমাজে শিক্ষার কোনো শেষ নাই। আপনি যখন শিক্ষিত হবেন, জানবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি যেটাই হাত দিবেন সেটাতেই স্বর্ণ ফলানো সম্ভব। একটা কথা আছে যে বাণিজ্যের সোনা ক্ষেতের এক কোনা। তো জমিতে চাষ করে সোনা ফলানো সম্ভব, সেখান থেকে লাভ করা সম্ভব। লাখ লাখ টাকা আয়ের একটাই সহজ সমাধান বা ডিপিএস এর মতো, আমি সবসময় বলছি একটা ডিপিএস এর মতো, সেটা হলো বাগান করা। একটা গাছ রোপণ করবেন মানে আপনি একটা ডিপিএস করলেন। সেটা সুদবিহীন একটা ডিপিএস, যেখানে আপনাকে প্রফিট দিতেই থাকবে। সামান্যতম পরিচর্যা করলে, ওর খাবার ইনশিওর করলে, ওর জন্য সুস্থ পরিবেশ যখন ইনশিওর করবেন তখন সে আপনাকে প্রফিট দিতেই থাকবে। ভিউয়ার্স, গাছ রোপণের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ার যে মাটিটা, এর উপরে যাতে আপনি যে নতুন করে মাটি দিচ্ছেন সেটা না যায়, সেই লেভেলের রাখতে হবে। যদি যায় তাহলে গাছের গোড়া পানি জমে বা মাটি গিয়ে সেই চামড়াগুলো মরে পচে যায়, তখন গাছ মারা যায়। তো বেশ কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু একটা গাছও মরবে না। আর চেষ্টা করবেন দানাদার কিছু কীটনাশক দেওয়ার জন্য, আর গাছের গোড়াটি একটু উঁচু রাখার জন্য। আমরা এই গাছগুলো রোপণের কিছুদিনের পরেই এগুলো প্রুনিং করে দিব, এর একটা শেপ দেওয়ার জন্য। প্রুনিং করতে কখনোই কার্পণ্য করবেন না, কারণ প্রুনিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নিয়ে আসা সম্ভব। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বিএগ্রো প্রজেক্টের একটি লং এপিসোডে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই এগ্রো প্রজেক্টের সুপারি, নারিকেল, লটকনের মিশ্র প্রজেক্ট, পেয়ারা, কমলা, মাল্টার, পেঁপের মিশ্র প্রজেক্ট, এছাড়া পারিবারিক পুষ্টি বাগান, পারিবারিক সবজি বাগান, পারিবারিক পশুপালনের খামার, মাছ চাষ প্রকল্প। তো নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরবো আমাদের মাছ ও হাঁসের খামারের বিস্তারিত বিষয় নিয়ে, লাভ লস ইত্যাদি। তো আমাদের প্রজেক্টের চতুর্দিকে যেমন সুপারি চারা লাগিয়ে একটি বাড়তি আয়ের একটি ব্যবস্থা, সাথী ফসল হিসেবে আমরা আম বাগানে কি কি চাষ করব সেই বিষয়ে আলোচনা করা হলো। আম, পেয়ারা যে মিশ্র ফল